আচ্ছা ভাবুন তো, আপনার এক বন্ধু আপনাকে এসে বলল যে দোস্ত মাত্র 50,000 টাকা বিনিয়োগ কর, কয়েকদিনেই তোর টাকা ডাবল। তারপর আরেকটা বাক্য যদি যোগ করে যে দেখ আমি এরকম 50,000 টাকা বিনিয়োগ করেছিলাম, কিছুদিন পরেই আমার অ্যাকাউন্টে 1,00,000 টাকা। তখন তো আপনার লোভের পারদ উপরে উঠতে থাকবে। উঠতে উঠতে তখন আপনি মনে করবেন যে হায় রে হায়, আমি তো সব সুযোগ হারিয়ে ফেললাম। এই যে সব সুযোগ হারিয়ে ফেললাম, তাড়াতাড়ি এখানে ঝাঁপ দেওয়া প্রয়োজন, এই মানসিকতার নামই হচ্ছে ফোমো, FOMO, দ্যাট ইজ ফেয়ার অফ মিসিং আউট। তার মানে হচ্ছে আমার বন্ধু তো জিতে গেল, আমি তো লস করে ফেললাম, আমি তো সুযোগ হারিয়ে ফেললাম। কিছুদিন আগে একজন এরকম আমাকে বলেছিল যে স্যার ক্রিপ্টোকারেন্সির এরকম একটা ব্যবসা হচ্ছে, যদি এখানে আপনি 5,00,000 টাকা বিনিয়োগ করেন প্রতি মাসে প্রায় 50,000 টাকা পাবেন। আমি তাকে বললাম প্রতি মাসে 50,000 টাকা 5,00,000 টাকায়, তার মানে এক বছরে 120% রিটার্ন কন্টিনিউয়াসলি দিতে পারে এমন কোনো ব্যবসা পৃথিবীতে আপাতত দেখা যাচ্ছে না। আমি সেখানে বিনিয়োগ করিনি, কিন্তু যিনি আমাকে বলেছিলেন তিনি 5,00,000 টাকা দিয়েছিলেন। এবং কিছুকাল পরে আমি শুনলাম যে তাদের সেই সিস্টেম ব্রেক করেছে, তার মানে সেখান থেকে আর কেউ টাকা তুলতে পারছে না। যাই হোক, সেটা আরেক গল্প। কিন্তু এই গল্পগুলো হচ্ছে লোভের গল্প। এখন এই সব লোভে প্রলুব্ধ হয়ে আপনি করলেন কি, পকেটে বেশি টাকা নেই, ব্যাংকে কিছু FDR আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু ধার করলেন, করে সব টাকা এরকম একটা জায়গায় ঢাললেন। কয়েকদিন পর আপনার টাকাও নেই বা ধার দেনা আছে। এই যদি অবস্থা হয় তখন কি অবস্থা হবে? আমরা তো সাধারণ মানুষ, আমাদের কথা কি বলবো? বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন 1717 সালে সাউথ সি বাবল নামে এক শেয়ার বাজারে ইনভেস্ট করেছিলেন। ইনভেস্ট করে প্রায় 20,000 পাউন্ড লস করেছিলেন। এখনকার সময় সেটা কয়েক মিলিয়ন পাউন্ড। এবং লস করার পরে তিনি খুব সুন্দর একটা মন্তব্য করেছিলেন, যেটা আমাদের কাছে শিক্ষণীয় হতে পারে। উনি বলেছিলেন যে আমি আকাশের গ্রহ নক্ষত্রের গতিবিধি গণনা করতে পারি, কিন্তু মানুষের পাগলামি গণনা করতে পারি না। চিন্তা করুন, যদি পৃথিবীর অন্যতম সেরা বুদ্ধিমান মানুষ বিনিয়োগ করে লস করতে পারে, তাহলে আমি আপনি কোন স্যার? আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে মানুষ কেন বিনিয়োগে লস করে। আমার সাথে পুরো সময়টা থাকুন, হয়তো কয়েক মিনিট সময় যাবে, কিন্তু আপনার বিনিয়োগ জীবনের লস থেকে আপনি হয়তো কাটিয়ে উঠতে পারবেন বা লস ভবিষ্যতে আর করবেন না। এই যে তাড়াতাড়ি ধনী হওয়া, বিনিয়োগে অনেক বড় লাভ করা, এটা একটা কুইক রিস্ক মেন্টালিটির প্রকাশ। এটা একটা কুইক রিস্ক মেন্টালিটির ফাঁদ। যারা এই ফাঁদে পড়ে তারা মূলত প্রথম যে ভুলটা করে সেটা হচ্ছে কুইক রিস্ক মেন্টালিটির মানসিকতার মধ্যে আবদ্ধ হয়ে যায়। মানুষ কেন লস করে, তার যদি প্রথম কারণ আপনি হিসাব করেন, তাহলে দেখবেন যে সর্বনাশা লোভ তার মধ্যে বসবাস করে, এই লোভই হচ্ছে প্রথম কারণ যেটা মানুষকে লসের দিকে নিয়ে যায়। মানুষ চায় শর্টকাটে বড় হতে, অনেক পরিশ্রম করে ধনী হতে ইচ্ছে করে না। আজকে 1,00,000 টাকা বিনিয়োগ করবো, কালকেই 2,00,000 হয়ে যাবে। যেমন আমার কাছে ইংল্যান্ড থেকে একটা ছেলে আমাকে বললো, স্যার আমার কাছে 15,00,000 টাকা আছে, আমি বিনিয়োগ করতে চাই। তো আমি কেমন রিটার্ন প্রত্যাশা করেন? কয় স্যার 15,00,000 টাকায় মাসে 2,00,000 টাকা। আমি তাকে বলেছি যে তুমি আসলেই কোনো না কোনোভাবে উন্নত দেশে থেকেও পাগলের ভূমিকা অবতীর্ণ হয়েছে। 15,00,000 টাকায় 2,00,000 টাকা লাভ এবং কন্টিনিউয়াসলি, ইট ইজ ইম্পসিবল। কিন্তু মানুষ এইভাবে ধনী হতে পছন্দ করে এবং তারা ভুল বিনিয়োগের ফাঁদে আটকা পড়ে যায়। বাংলাদেশের ই-কমার্স খাতের বাবলের কথা মনে আছে? যেমন ধরেন ই-ভ্যালি, তারা কি করেছিল? তারা অর্ধেক দামে বাইক দিতে চেয়েছিল এবং রিফান্ডেরও ব্যবস্থা করতে চেয়েছিল। আলটিমেটলি কি হলো? প্রচুর টাকা তারা উঠিয়েছে বটে, কিন্তু যারা বাইক কেনার লোভে, অর্ধেক টাকায় সুন্দর বাইক পাওয়া যাবে এই লোভে যারা বিনিয়োগ করেছিল, তাদের কি অবস্থা? যারা হুমড়ি খেয়ে পড়েছিল তারা সবার হাঁটু ভেঙে গেছে, মাজা ভেঙে গেছে বিনিয়োগের। এখানে যুক্তিসঙ্গত কোনো ব্যবসা বা রিটার্নের চাইতে লোভ প্রাধান্য হয়ে দেখা দিয়েছিল। এই যে স্কিমগুলোকে বলে পঞ্জি স্কিম। ঠিক 1920 সালে চার্লস পঞ্জি নামক এক ব্যক্তি প্রথমেই এই জালিয়াতি শুরু করে। এই জালিয়াতির ধরনটা কেমন? অনেক হাই রিটার্ন দিবে, নতুন নতুন ইনভেস্টর আসবে, নতুন নতুন বিনিয়োগকারী আসবে, তাদের কাছ থেকে টাকা নিয়ে পুরানোদের পরিশোধ করবে। করতে করতে স্কিমটা সামনে যাবে এবং যারা স্কিমটা চালাবে তাদের হাতে টাকার পাহাড় এসে জমা হবে। সবাই লোভে পড়ে টাকা বিনিয়োগ করতে থাকবে। কিন্তু ঝামেলা দেখা দিবে তখন যখন কোনো লিগ্যাল ঝামেলা শুরু হবে, অথবা নতুন বিনিয়োগকারী আসা বন্ধ হয়ে যাবে। তখন আর টাকা দেবে কোত্থেকে? এর মধ্যে থেকে যারা পঞ্জি স্কিম চালাবে তারা অনেক বড় টাকা অন্য খাতে সরিয়ে নেবে, কারণ এরা কেউ সৎ মানুষ নয়, প্রতারক। আর ক্রিপ্টোকারেন্সির কথা বলছিলাম, গবেষণায় দেখা গেছে যে পৃথিবীর মধ্যে প্রায় 85% খুচরা ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারী লসের শিকার হন, কারণ তারা রাতারাতি বড়লোক হতে চেয়েছিল, রাতারাতি বড়লোক হতে চান। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে অন্ধ অনুকরণ এবং হিপনোটাইজড মার্কেট। বিনিয়োগে লস করার আর একটা অন্যতম বড় কারণ হচ্ছে হার্ড মেন্টালিটি, মানে ভেড়ার পাল সবসময় একদিকে ধাবিত হয়, একজন ভেড়া যেদিকে যায় আর একজন ভেড়াও সেদিকে যায়। ঠিক বিনিয়োগের ক্ষেত্রে যেমন ধরেন কেউ বলল যে এই শেয়ার সাংঘাতিক লাভ করবে, সবাই সেদিকে যাচ্ছে, আপনিও সেদিকে দৌড়ালেন। এই হার্ড মেন্টালিটি মানে অন্ধ অনুকরণ, এটা
আপনার বিনিয়োগে আপনাকে পথে বসানোর জন্য যথেষ্ট। আপনার এক কলিগ বলেছে, বন্ধু বলেছে, একজন এক্সপার্ট বলেছে, আপনি সেদিকে দৌড়ালেন। আর এর সাথে এখন যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়া। আমি ফাইন্যান্স নিয়ে কথা বলি, আমি যদি বলি যে অমুক শেয়ারে ইনভেস্ট করেন, অনেকে হয়তো বিনিয়োগ করে ফেলবে অন্ধভাবে। দ্যাট ইজ ব্যাড। আপনি আমার কথায় বা অন্য কোনো ইনফ্লুয়েন্সারের কথায় অন্ধভাবে অনুকরণ করে কিছু করবেন না। ইউ জাস্ট থিঙ্ক ইট পজিটিভলি। আপনি চিন্তা করুন, আপনার অ্যানালিটিক্যাল ব্রেন সেখানে খাটান, খাটিয়ে যদি দেখেন ইয়েস it is profitable, it is less risky, it will give you high return, then invest in that sector, invest in that share. এই যে আজকের শেয়ার কালকে 10 গুণ বাড়বে বা দ্বিগুণ হয়ে যাবে, এই যে অবস্থা, একে বলে পাম্প অ্যান্ড ডাম্প। পাম্প অ্যান্ড ডাম্প মানে কি, বড় বড় যারা বিনিয়োগকারী ম্যানিপুলেটর তারা গুজব ছড়িয়ে দেয় বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষের কাছে, যে অমুক শেয়ারের দাম বাড়বে, অমুক শেয়ারের এই অবস্থা। তখন সবাই সেদিকে দৌড়ায় ভেড়ার পালের মতো। দৌড়িয়ে যখন শেয়ারের দাম অনেক বেড়ে যায়, তারা বেরিয়ে যায়, যারা গুজব ছড়ায়, যারা এখানে অসত্যতা করতে আসে। আর যারা ভেড়া মূলত, তারা যে ওখানে যে হুমড়ি খেয়ে পড়ে, আটকা পড়ে যায়, আর বেরোতে পারে না। বেরোতে গেলেও প্রচণ্ড লসের সম্মুখীন হতে হয়। লিজেন্ডারি ইনভেস্টর ওয়ারেন বাফেটের একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে এই সম্পর্কে। উনি বলেছেন যে অন্যরা যখন খুব লোভী হয় তখন তুমি খানিকটা ভীতু হও, আর অন্যরা যখন খুব ভীতু হয়ে পড়ে তখন তুমি একটু গ্রিডি হও। তার মানে সবাই যখন শেয়ার সেল করতে থাকে ভয়ে, তখন তুমি শেয়ার আস্তে আস্তে কিনতে থাকো। আর সবাই যখন কিনতে থাকে তখন তুমি আস্তে আস্তে করে শেয়ার ছাড়তে থাকো, অথবা ভালো শেয়ার ধরে রাখো। কিন্তু আমরা করি ঠিক উল্টোটা, সেটা আমাদের লসের বড় একটা কারণ। এরপরে একটা পয়েন্ট আছে যে সব ডিম এক ঝুড়িতে রাখা। আমরা ছোটবেলা থেকে পড়েছি ডোন্ট পুট অল অফ ইউর এগস ইন ওয়ান বাস্কেট, বাট আমরা আমাদের জীবনে সেই কাজটাই করি। যদি কেউ বলে যে শেয়ার মার্কেট সাংঘাতিক প্রফিট দিবে, তার যেখানে যা ইনভেস্টমেন্ট আছে সব এনে শেয়ার মার্কেটে ঢালবে। যদি কেউ বলে যে রিয়েল এস্টেট সাংঘাতিক প্রফিট দিবে, সব টাকা এনে রিয়েল এস্টেটে ঢালবে। নো, রিয়েল এস্টেটে সব টাকা আপনি যদি ঢালেন, তাহলে হঠাৎ টাকা লাগলে আপনি কোথায় পাবেন? রিয়েল এস্টেটে তো সেল হতে সময় লাগে, 3 মাস 6 মাস, কখনো 1 বছর লেগে যায়। তাহলে আবার যদি কোনো একটা সেক্টরে টাকা ঢেলে আপনি পুরা ক্ষতির সম্মুখীন হয়, ওই সেক্টর যদি পুরো ধসে পড়ে, তাহলে আপনি বাঁচবেন কিভাবে? এই জন্য আপনার পোর্টফোলিওকে এমনভাবে সাজান যেন রিয়েল এস্টেটে থাকে, গোল্ডে থাকে, স্টক মার্কেটে থাকে, বন্ডে কিছু থাকে, ব্যাংকে কিছু থাকে, স্ক্যাটার্ড ওয়েতে আপনি সাজান বয়স অনুসারে। এটা নিয়ে আমি আগেও কথা বলেছি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ হ্যারি মার্কোভিটস, তার একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে মডার্ন পোর্টফোলিও থিওরি। ওইখানে উনি দেখিয়েছেন যে একজন বুদ্ধিমান বিনিয়োগকারী কখনোই তার সমস্ত টাকা কোনো একটা সিঙ্গেল এরিয়া অফ ইনভেস্টমেন্টে বিনিয়োগ করবেন না। ওই যে একটু আগে যেটা বললাম, কিছু টাকা রিয়েল এস্টেটে, কিছু বন্ডে, কিছু ব্যাংকে, কিছু সঞ্চয়পত্রে, কিছু স্টক মার্কেটে, কিছু সিলভারে, কিছু গোল্ডে, এইভাবে ভাগ করে রাখবেন। এর পরবর্তী যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লস রিকভারি করার ইগো এবং ইমোশন। মনোবিজ্ঞানে একটা কথা আছে, সাঙ্ক কস্ট ফ্যালাসি। এটার মানে কি জানেন? যে আমি যখন অলরেডি লস করে ফেলেছি তখন আরও ইনভেস্ট করে আমি আমার লস কভার করব। আবার কেউ কেউ বলে যে কানে যেহেতু পানি ঢুকেই গেছে, আরেকটু পানি ঢুকিয়ে কানের পানিটা বের করেন। সবসময় ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। শেয়ার মার্কেটে আজকে আপনি লস করেছেন, সব টাকা এনে আবার শেয়ার মার্কেটে ঢেলেছেন, পরবর্তীতে আরও তলানিতে ঠেকেছে শেয়ার মার্কেট, কী হবে তখন? তখন ইট উইল হ্যাম্পার ইউর রিটার্ন, ইট উইল হ্যাম্পার ইউর ক্যাপিটাল। এই ক্ষেত্রে আপনার ইমোশন কাজ করেছে, বিবেক কাজ করে নাই, যুক্তি কাজ করে নাই। শেয়ার মার্কেট ইমোশনের জায়গা না। কোনো শেয়ারের প্রেমে পড়বেন না। আপনারা পল টিউডর জোন্সের নাম শুনেছেন, বিখ্যাত ট্রেডার। তিনি তার টেবিলের সামনে একটা জিনিস লিখে রাখতেন। তিনি লিখে রাখতেন যে যারা লস করছে এবং লসের পেছনে আরও টাকা ঢালছে, তারা আসলে বোকা। তার মানে মানুষ যখন ভুল স্বীকার করতে পারে না, ভুলকে নিতে পারে না এবং লোভের বশবর্তী হয়ে আরও টাকা ঢালে, লসকে রিকভার করতে চায়, তারা আরও লসের মধ্যে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ভুলগুলোর কথা বললাম, এই ভুলগুলো থেকে আপনি কিভাবে বাঁচবেন? আপনারা যারা এই ভুল থেকে বাঁচতে চান, তারা 4টা গোল্ডেন রুল ফলো করতে পারেন। নাম্বার 1, ডু ইয়োর ওন রিসার্চ, DYOR। 2 নম্বর হচ্ছে আপনি এমার্জেন্সি ফান্ড গঠন করুন 6 মাস থেকে 1 বছরের। 3 নম্বর হচ্ছে ধৈর্য ধরুন। ধৈর্য খুব বড় একটা বিষয় বিনিয়োগের ক্ষেত্রে। আর 4 নম্বর হচ্ছে পোর্টফোলিও ডাইভার্সিফাই করুন। ডোন্ট পুট অল অফ ইউর এগস ইন ওয়ান বাস্কেট। ভাগ করে রাখুন। মনে রাখুন যে বিনিয়োগ কিন্তু 100 মিটার দৌড় নয়, এটা একটা ম্যারাথন। এটার জন্য আগে প্রিপেয়ার্ড হতে হয়, শক্তি সঞ্চয় করতে হয়, বিনিয়োগ করতে হয়, ধৈর্য ধরে লম্বা সময় ধরে ওয়েট করতে হয়, বিনিয়োগ করতে হয়, রিইনভেস্ট করতে হয়। আপনাদের কার জীবনে কি বিনিয়োগের ভুল গল্প আছে, বিনিয়োগ সংক্রান্ত ভুল ডিসিশন নিয়েছেন, সেটা নিয়ে কমেন্ট করুন। আমি আপনাদের গল্প থেকে হয়তো নতুন নতুন কন্টেন্ট তৈরি করব এবং বিনিয়োগের গল্প নতুন করে শোনাবো। আর হ্যাঁ, আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন, বিনিয়োগ নিয়ে আমার খুব দুর্দান্ত একটা বই বেরিয়েছে। বইটার নাম হচ্ছে দি আর্ট অফ স্মার্ট ইনভেস্টমেন্টস। খুবই দরকারি বই। বইটি সংগ্রহ করতে ভুলবেন না। এটা অনলাইনে পাওয়া যাচ্ছে, সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। এটা আমরাও আমাদের অফিস থেকেও কালেক্ট করতে পারেন, বরং একটু বেশি ডিসকাউন্টে। বইটি পড়ুন, আমাদের সাথে থাকুন, দুর্দান্ত বিনিয়োগকারী হয়ে উঠুন। আপনার জীবন সুন্দর হোক এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।